choke you down just like a pill. Oh হ্যাভেনলি ডেমন পর্বের শুরুতে আমরা দেখতে পারি যে ইন্টারনাল পাওয়ার ট্রান্সফার করার জন্য ম্যাট ব্লেড এবং উনচিয়নের এতটাই কষ্ট হয়েছিল যে তাদের শরীর থেকে ধোঁয়া বের হয়। এমন সময় ম্যাট ব্লেড বলে, তোমার কি কিউআই পথ মনে আছে? তখন উনচিয়ন বলে, হ্যাঁ, আমার সব কিছু মনে আছে মাস্টার। তারপরে ম্যাট ব্লেড বলে, এই 2 ঘন্টা তোমার জন্য কষ্টদায়ক ছিল, কিন্তু তুমি ইন্টারনাল পাওয়ার সম্পর্কে কিছুই জানো না। তা বিবেচনা করে এটি তোমার জন্য সেরা পদ্ধতি ছিল। আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিতে যাচ্ছি। এর মধ্যে আমি চাই তুমি তোমার তলপেটে ইন্টারনাল পাওয়ার তৈরি করো, ঠিক আছে? তারপরে ম্যাট ব্লেডের কথা শুনে উনচিয়ন মনে মনে ভাবে, তাকে কতটা ক্লান্ত দেখাচ্ছে তা বিচার করে মাস্টার ম্যাট ব্লেড অবশ্যই তার নিজের ইন্টারনাল পাওয়ার অনেক বেশি ব্যবহার করেছেন। তাই আমাকে অন্তত যেভাবে হোক এটি সহ্য করতে হবে। তারপরে সে ম্যাট ব্লেডকে বলে, যেভাবে হোক আমি আপনাকে হতাশ করব না মাস্টার। তখন ম্যাট ব্লেড বলে, ওহ, তাহলে তুমি ভালোভাবে জানো আমি কি শুনতে পছন্দ করি। যাই হোক, আজকের জন্য এখানে আমাদের ট্রেনিং শেষ করা যাক। তাছাড়া তুমি নিশ্চিত করো যে তুমি ডান্সিং স্প্রিং ব্রিথিং টেকনিক মনে রেখেছো। সেই সাথে তোমার কিউআই কোন পথ ফলো করবে তা তোমাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমি এখন চলে যাচ্ছি, নিজের যত্ন নিও। তখন উনচিয়ন বলে, আপনাকে ধন্যবাদ মাস্টার। তারপরে ম্যাট ব্লেড চলে যাওয়ার পরে উনচিয়ন মনে মনে ভাবে, আমাকে এটা করতেই হবে। আমি 1 সপ্তাহের মধ্যে আমার নিজের ইন্টারনাল পাওয়ার ডেভেলপ করব। পরের দৃশ্যে পরের দিন সকালে আমরা দেখতে পারি যে গ্রেড ড্রিল হলে সমস্ত ছাত্ররা যার যার গ্রুপে লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং লর্ড অফ ফ্লেম ছাত্রদের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ঠিক যেমনটা আমি আশা করেছিলাম, সেই ইয়ং মাস্টাররা নিজ নিজ গ্রুপের লিডার হয়েছে। সেই সাথে আমি এমন একটা মুখ দেখতে পাচ্ছি যেগুলো সারা রাত ধরে মারামারি করেছিল। মার্শাল আর্ট প্রফেসররা প্রথম রাতে ধর্মে উপস্থিত না থাকার কারণে ছাত্ররা নিজেদের মধ্যে গ্রুপের লিডার পদের জন্য লড়াই করেছিল। তখন লর্ড অফ ফ্লেম অন্য কিছু খেয়াল করে। তারপরে সে মনে মনে ভাবে, পয়জন সেক্টর ইয়ং মাস্টারকে 12 নম্বর গ্রুপের লিডার হওয়ার কথা ছিল, কিন্তু 18 নম্বর ছাত্র তাদের লিডার হয়েছে। তাদের চেহারা দেখে মনে হচ্ছে যে লিডার পদের জন্য তাদের নিশ্চয় প্রচণ্ড ফাইট হয়েছে। সেই ইয়ং মাস্টার পরবর্তী মাইনর প্রিস হতে পারে, তবুও সে তার সাথে ফাইট করেছিল। 18 নম্বর ছাত্রের কেবল লড়াইয়ের দক্ষতাই নেই, তবে তার সাহসও আছে। ঠিক এমন সময় সিনিয়র প্রফেসর লর্ড অফ ফ্লেমকে বলে, আমরা এখন ছাত্রদের ট্রেনিং শুরু করব। তখন লর্ড অফ ফ্লেম বলে, ঠিক আছে, তাহলে তোমরা শুরু করো। তারপরে সিনিয়র প্রফেসর ছাত্রদের মনোযোগ আকর্ষণ করে বলে, আজ থেকে আগামী 7 দিনের জন্য তুমি ডান দিকে গ্রেট অ্যাসেম্বলি হলে রিপোর্ট করবে এবং সেখানে তুমি স্ট্র্যাটেজি আর ট্যাকটিকের মূল বিষয় শিখবে। তারপরে দুপুরে খাবারের সময় শেষ হয়ে গেলে তুমি ফরমেশন ট্রেনিং করার জন্য বিকেলে গ্রেড ড্রিল হলে রিপোর্ট করবে। 5টি লাইন তৈরি করো এবং সমাবেশ হলের দিকে যাও। প্রথমে 1 নম্বর গ্রুপ দিয়ে শুরু করো। তারপরে যখন সিনিয়র প্রফেসর তার কথা শেষ করে চলে যায়, তখন আমরা দেখতে পারি যে ইয়ং মাস্টার জংচিয়মকে খুব চিন্তিত মনে হচ্ছে। ঠিক তখনই ইয়ং মাস্টার মুগিয়াম তাকে বলে, কি একটি বোকা, তুমি কি পিওর কিক সেক্টর একজন মেম্বারের কাছে গুরুতরভাবে হেরেছিলে? আমি এটা জানতাম। তোমাদের পয়জন আর ছাড়া পয়জন সেক্টরের কাছে কিছুই নেই। তুমি শুধু পিছনে থাকো এবং অন্যান্য লো সেক্টর আদেশ মেনে চলতে থাকো। এই সব বলে ইয়ং মাস্টার মুগিয়াম তার মুখ লুকিয়ে লুকিয়ে হাসতে থাকে। কিন্তু তার এই কথা শুনে এবং তার হাসি দেখে ইয়ং মাস্টার জংচিয়ম প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে না পারতেছে সইতে, না পারতেছে বলতে। তারপরে সে বাইকজির দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তাহলে সে পিওর কিক সেক্টর বাইকজি, আমাকে এভাবে অপমান করার সাহস কী করে হলো তোমার? গ্রুপ লিডার হিসেবে তোমার নির্বোধ সামান্য অবস্থান উপভোগ করো। তোমাকে আমার গ্রুপের দলে রাখা হয়েছে বলে তুমি আফসোস করবে। পরের দৃশ্যে রাতের বেলায় ছাত্রদের ডরমিটরিতে যখন ইয়ং মাস্টার মুগিয়াম তার রুমে যাচ্ছিল, তখন পিছন থেকে তাকে প্রফেসর ডাক দেয়।
তারপরে সে দ্রুত প্রফেসরের কাছে গিয়ে মাথা নত করে বলে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি প্রফেসর? তখন প্রফেসর বলে, আজকের ফরমেশন ট্রেনিংয়ের সময় তুমি যেভাবে কমান্ড নিয়েছিলে তা আমি পছন্দ করেছি। তারপরে ইয়ং মাস্টার মিউজিয়াম বলে, আপনি খুব দয়ালু প্রফেসর। তখন প্রফেসর বলে, যাই হোক, আমি তোমাকে 7 নম্বর ছাত্র সম্পর্কে বলতে এসেছি। তাকে হয়তো 2 সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। তখন ইয়ং মাস্টার মিউজিয়াম অবাক হয়ে জিজ্ঞেস করে, 2 সপ্তাহ কেন? তারপরে প্রফেসর দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ডাক্তার বলেছে যে এটি একটি বড় সমস্যা হবে না। আসলে প্র্যাকটিস করার সময় একটি সমস্যা হতে পারে, কিন্তু আমি জানি না সে সেগুলো ফলো করতে সক্ষম হবে কিনা। তা বিবেচনা করে যে তার কোনো ইন্টারনাল পাওয়ার নেই, তাই আমি তাকে কিছু পাঠ শেখাতে আমি আবার তার সাথে দেখা করতে যাচ্ছি। তারপরে প্রফেসর চলে যাওয়ার সময় আরও বলে, এখন তোমার ফ্রি সময়টুকু কাজে লাগাও। তাই তোমার সেক্টর মার্শাল আর্টগুলো প্র্যাকটিস করো বা তোমার পাঠগুলো পর্যালোচনা করো। শুধু তোমার ফ্রি সময়টুকু বুদ্ধির সাথে ব্যবহার করো। তারপরে প্রফেসর চলে যাওয়ার পরে আমরা দেখতে পারি যে ইয়ং মাস্টার মুগিয়াম প্রচণ্ড রেগে যায়, কারণ সে উঞ্চিয়নের বিষয়ে কথাগুলো বিশ্বাস করতে পারছে না। তারপরে সে গিয়ে রুমের দরজা লাথি মেরে খুলে ফেলে। তার এত রাগ দেখে ছাত্ররা তার বিষয়ে ফিসফিস করে কথা বলে। তারপরে ইয়ং মাস্টার মিউজিয়াম রাগের চোটে চিৎকার করে বলে, ধুর সাই, পুরো 2 সপ্তাহ তুমি কি আমার সাথে মজা করছো? তারপরে 80 নম্বর ছাত্র যা হিয়ন তাকে সান্ত্বনা দিয়ে বলে, এটি ডাক্তার বলেছেন, তাই আমি মনে করি এটি সত্য। তখন ইয়ং মাস্টার মিউজিয়াম তার উপরে রেগে গিয়ে বলে, তুমি যদি বিশ্বাস করো তবে তুমি বোকা। সেই শয়তান অবশ্যই তার মিথ্যা আঘাত পাওয়ার ভান করছে। এই সমস্ত সময় তার ভাব ধরে শুয়ে থাকার কথা ভাবলে আমাকে রাগিয়ে তোলে। তারপরে সে রাগের মাথায় পিলারে কয়েকটা লাথি মারে। তখন যা হিয়ন তাকে শান্ত করার জন্য বলে, দয়া করে শান্ত হন ইয়ং মাস্টার, রাগ করার পরিবর্তে এটা কেমন হয়? তারপরে সে তার কানে কানে কিছু একটা বলে যা আমরা শুনতে পারি না, কিন্তু ইয়ং মাস্টার মিউজিয়াম তার কথা শুনে খুশি হয়। পরের দৃশ্যে 5 দিন পরে আমরা দেখতে পারি যে হাসপাতালে উনচিয়ন ছাড়া আর কোনো পেশেন্ট নেই। তখন ডাক্তার জং মিয়ং বলে, 5 দিন কেটে গেছে এবং অন্য কোনো পেশেন্ট নেই, আর আমার এখানে বসে থাকতে থাকতে খুব বিরক্ত লাগছে। উনচিয়ন কি আমার লাস্ট পেশেন্ট? এই সব কথা ডাক্তার জং মিয়ং ঘুমিয়ে ঘুমিয়ে বলছিল। ঠিক এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ শুনে ডাক্তার জং মিয়ং প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপরে সে দ্রুত দরজার কাছে গিয়ে দরজা খুলে বলে, কি ব্যাপার প্রফেসর ইমপিয়ং? তখন প্রফেসর বলে, তলোয়ার ট্রেনিং করার সময় একজন ছাত্র তার পিঠে তলোয়ারটি ঢুকিয়ে দেয়। আমি তার পিঠ থেকে তলোয়ারটি বের করিনি, কারণ রক্তক্ষরণ হবে বলে। তাই আমি তোমার কাছে তাকে নিয়ে এসেছি। তারপর ডাক্তার জংমিয়ং আরেকজন পেশেন্ট পেয়ে খুব খুশি হয়ে যায়। তারপরে সে বলে, আপাতত তাকে সেই বিছানায় রাখো। তারপরে প্রফেসর বলে, তুমি তার ট্রিটমেন্ট ইতিমধ্যে শেষ করেছো। আমি ডাক্তার জং ইউ বাইকের ছাত্রের কাছ থেকে কম কিছু আশা করিনি। তখন ডাক্তার জং মিয়ং বলে, এটা তোমার জন্য। তার শরীর থেকে তলোয়ারটি বের করনি, তার জন্য তোমাকে ধন্যবাদ। তারপরে প্রফেসর জিজ্ঞেস করে, তার শরীরের অবস্থা কেমন? তখন ডাক্তার জং মিয়ং বলে, সৌভাগ্যবশত তলোয়ারটি তার কোনো শিরায় আঘাত করেনি। তুমি নিশ্চয় তাকে নিয়ে চিন্তিত। যেহেতু সে তোমার ছাত্র, আমি নিশ্চিত তুমি তার সম্পর্কে চিন্তা না করে থাকতে পারবে না। তারপরে প্রফেসর বলে, এই ছাত্ররা দ্বিতীয় পরীক্ষা না দেওয়া পর্যন্ত আমার দায়িত্বে আছে। তবুও তাদের মধ্যে 2জন ইতিমধ্যে হাসপাতালে ভর্তি আছে। তখন ডাক্তার জং মিয়ং বলে, আমি তাকে সেলাই করেছি, কিন্তু ক্ষতটি এখনও বেশ গভীর। আমি মনে করি তাকে আপাতত এখানে থাকতে হবে। তারপরে প্রফেসর জিজ্ঞেস করে, সত্যি? তখন ডাক্তার জং মিয়ং খুশি হয়ে বলে, অবশ্যই। 7 নম্বর ছাত্রের মতো বেশি সময় লাগবে না। তার সুস্থ হতে মাত্র 3 দিন সময় লাগবে। তারপরে প্রফেসর দরজা খুলে চলে যাওয়ার সময় বলে, তাহলে আমি বিকেলের ট্রেনিং সেশনের পরে ফিরে আসব। তাই আমি তোমার হাতে 23 নম্বর ছাত্রকে ছেড়ে দেব। তারপরে প্রফেসর রুম থেকে বের হয়ে আসার পরে আরও বলে, ধুর সাই, আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা তলোয়ার ট্রেনিং শুরু করার আগের মুহূর্তে এটি ঘটেছে। আমি এই জন্য একটি লিখিত ক্ষমা জমা দিতে যাচ্ছি। পরের দৃশ্যে আমরা রাতের বেলায় দেখতে পারি যে উনচিয়েনের পাশে শুয়ে থাকা 23 নম্বর ছাত্র বিছানা থেকে উঠে পড়ে।
তারপরে সে ডাক্তার জোয়াং মিয়ং এর কেবিনে চলে যায় এবং সেখান থেকে একটি ছুরি তুলে নেওয়ার পরে বলে, প্রথমে আমি নিশ্চিত করতে যাচ্ছি যাতে সে হাঁটতে না পারে। তারপরে সে উনচিয়নের কাছে যায় উনচিয়ন জেগে আছে কিনা তা দেখার জন্য। তারপরে সে উনচিয়নের পায়ের কাছে বসে এক হাত দিয়ে পা উঁচু করে ধরে আর আরেকটা হাত দিয়ে পায়ের নিচে ছুরি ধরে বলে, আমি শুধু গ্রুপের ভালোর জন্য এটা করছি, তাই আমাকে দয়া করে ঘৃণা করবে না। তারপরে সে তার কথা শেষ করে যেই না উনচিয়নের পায়ের রগ কাটতে যায়, ঠিক তখনই ন্যানোমেশিন উনচিয়নের শরীরে ডিফেন্স মোড অ্যাক্টিভ করে দেয়, যার ফলে সে প্রচণ্ড ইলেকট্রিক শক খায়। তারপরে সে ইলেকট্রিক শক সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং তার হাত থেকে ছুরিটি মাটিতে পড়ে যাওয়ার আওয়াজ শুনে উনচিয়ন জেগে যায়। তারপরে উনচিয়ন বিছানায় উঠে বসার পরে 23 নম্বর ছাত্রের দিকে তাকিয়ে বলে, আমি এটা জানতাম, ঠিক যেমনটি আমি আশা করেছিলাম। আজকের পর্ব এই পর্যন্তই। এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।